কেমন আছেন শুরুতে একটু জানতে চাইবো, যে ভোট তো কেটে গেছে অনেকদিন হলো, খুব ভালো আছি। বাংলার আর দেশের ফলাফল দেখে তো আরো বেশি চাঙ্গা আছি। খেলা হবে তাহলে? খেলা হয়ে গেছে, মানে ব্যাটিংও শেষ, বোলিংও শেষ, এবং মোটামুটি মোদিজির উইকেট পড়তে পড়তে বেঁচেছে কোনো রকম ভাবে। একটা প্রশ্ন দেবাংশুর কাছ থেকে আজকে আমরা জানবো। খুব কম বয়সে রাজনীতির ময়দানে এসে পড়া, 2019 থেকেই তো দেবাংশু মোটামুটি রাজনীতির ময়দানে। কার্টুন দেখতে দেখতে বড় হওয়া, মায়ের সঙ্গে সিরিয়ালের গল্প করা একজন কিভাবে এলো রাজনীতির ময়দানে? না, রাজনীতির ময়দানে আসা বলতে আমার রাজনীতিতে ইন্টারেস্ট ক্লাস 7-8 থেকেই। আমি এর আগেও বহুবার বলেছি যে আপনাদের আরও একবার বলি, সেটা হচ্ছে বন্ধুদের যখন IPL স্টার্ট হয় 2008 সাল, আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমার মনে আছে। সেই সময় বন্ধুরা যখন পেপার থেকে দেখতাম, পেপার নিয়ে আসতো, পেপার নিয়ে এসে শাহরুখ খান ইডেন থেকে হাত নাড়ছে ওই ছবি কাটিং করতো, সৌরভ গাঙ্গুলির ছবি কাট করতো, মহেন্দ্র সিং ধোনির ছবি কাট করতো। আমি তখন তাদের থেকে সেই পেপারগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কাটিং করে রাখতাম। তাহলে আমার কোথাও গিয়ে তার প্রতি একটা ভালোবাসা জন্মানো বা একটা শ্রদ্ধা জন্মানো, সেটা সেই সময় থেকেই ক্লাস 8-এ, যখন হয়তো বাচ্চারা পলিটিক্স কী হয়তো বোঝেও না যে বয়সে, সেই বয়স থেকে ওটা কোথাও গিয়ে চলতে চলতে, এবং কার্টুন দেখে বড় হওয়া বলতে আমি আজও কার্টুন দেখতে ভালোবাসি। আমি নিউজ চ্যানেল আর কার্টুন এটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখি, এর বাইরে কিছু আমার দেখা হয় না। ফলে সেইভাবে আস্তে আস্তে রাজনীতির বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট হওয়া, কিন্তু কোনোদিন এটা ভাবিনি রাজনীতিতে সরাসরি আসবো। তারপর 2019-এ প্রবেশ করে তো মানুষের ভালোবাসা পাওয়া। কিন্তু এই যে রাজনীতিতে বাড়ির কেউ নেই, জয়েন্ট ফ্যামিলি, 17 জনের মেম্বার সম্ভবত, যদি খুব ভুল না বলি, তো 17 জনের মেম্বারের মধ্যে থেকে উঠে আসা, এই যে জয়েন্ট ফ্যামিলি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট হওয়া, তারপরে যে খেলা হবে, একটা গান লিখে ফেলা, মানে এই অনুপ্রেরণাটা কোথা থেকে এলো? খেলা হবে বিশেষ করে 2021-এর পরিস্থিতি যদি আপনার মনে থাকে, যে সব দিক থেকে যেন মনে হচ্ছিল দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, একের পর এক নেতা ছেড়ে চলে যাচ্ছে, একটা আবহাওয়া ইলেকশন কমিশন বিরুদ্ধে, CRPF সেন্ট্রাল ফোর্স চলে এসছে, একটা অত্যাচার একটা এমন করছে যেন মানে তৃণমূল কংগ্রেসকে ভোটে লড়তেই দেবেন, এরকম একটা আবহাওয়া দেখে যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য সমস্ত রকম চেষ্টা হয়ে গিয়েছে। এবং দেয়ালে পিঠ থাকার পরই যে শেষ চিৎকারটা মানুষের মুখ থেকে বেরিয়ে আসে, সেটাই কোথাও গিয়ে হয়তো হাওয়া বদলের কাজ করে। তো আমারও সেটা মনে হয়েছিল যে সবই তো ওদের অ্যাডভান্টেজ, সব কিছু নিয়ে ওরা এগিয়ে রয়েছে, তাহলে একটা খেলা হোক, যে খেলাতে ব্যাট ওদের, প্যাড ওদের, উইকেট ওদের, গ্লাভস ওদের, আম্পায়ারও পর্যন্ত ওদের, শুধু স্টেডিয়ামটা ওদের। শুধু স্টেডিয়ামে যে দর্শকরা বসে আছে, সেই দর্শকরা হচ্ছে বাংলার সাধারণ মানুষ। এবং ওদের 11 জন প্লেয়ারের বিরুদ্ধে আমাদের একজন প্লেয়ার, আমাদের প্লেয়ারের পায়ে প্যাড নেই, হাতে গ্লাভস নেই, খালি পায়ে শুধু একটা হাওয়াই চপ্পল পরে, একটা সাদা শাড়ি পরে মাঠে খেলতে নামবে, তাহলে খেলা হবে। এইটা ভাবনা চিন্তা করেই খেলা হবে স্লোগান, এবং সেটা তো মানুষ ভীষণভাবে অ্যাকসেপ্ট করেছে। আজকে গোটা ভারতবর্ষের মাটিতেও লোকসভা নির্বাচনের পরে মানুষ বলছে, ওই ন্যাশনাল মিডিয়াতে হেডলাইন রেজাল্টের দিনও দেখছিলাম যে খেলা হো গেয়া, অর্থাৎ গোটা দেশে খেলা হয়ে গেছে 2024-এও। ফলে বাংলার থেকে একটা স্লোগান নিয়ে আজকে ন্যাশনাল মিডিয়া গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে এতটা রেলিভেন্ট হয়েছে, ভাবলে খুব। প্রধানমন্ত্রীও বলছেন খেলা হবে, দেবাংশুর লেখা এই লাইনগুলো খেলা হবে যখন প্রধানমন্ত্রী বলেন, শুনতে কেমন লাগে? খুব খারাপ লাগে। ওই লোকটার মুখ থেকে কিছুই শুনতে ভালো লাগে না, বিশেষ করে আমার তৈরি জিনিস। কিন্তু ঠিক আছে, উনি বলেছেন, দেশের প্রধানমন্ত্রী বলেছেন, মানে সেটার স্বাভাবিকভাবে সেটা রেলিভেন্স আরও বাড়া, সেই জায়গা থেকে খারাপ লাগার জায়গা নেই। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন এবং তার দলের সাথেই নির্বাচনে খেলা হয়েছে। তারা তো 400 পারের স্বপ্ন দেখছিলেন, 240-এ গাড়ি আটকে গিয়েছে। ফলে তিনি খেলা হওয়ার কথা বলেছেন, সত্যি সত্যি দেশের মানুষ তার সাথে খেলেছে, এটা ভালো লেগেছে। আজ থেকে ঠিক কিছুদিন আগে, বছরখানেক আগে যদি আমরা পিছিয়ে যাই, যুবর একটা লিস্ট বেরোলো, দেখা গেল দেবাংশু ভট্টাচার্যের নাম নেই। খানিকক্ষণ পর দেবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বায়ো ফাঁকা, ফোন বন্ধ, 24 ঘন্টা পাওয়া যায়নি। কি হয়েছিল সেই 24 ঘন্টা? না, ব্যাপারটা হচ্ছে যে আমি বায়োতে যে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম, সেটাকে আমার ন্যাচারালি চেঞ্জ করতে হয়েছিল, যেহেতু আমি আর সাধারণ সম্পাদক নই। সেটা চেঞ্জ করেছিলাম, সেটারই আপডেটটা এসেছিলো ফেসবুকে, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তো আমার তো চেঞ্জ করতেই হতো। আপনি যখন যে পজিশনে আছেন, যে ডেজিগনেশনে আছেন, আপনাকে তো ওটা দিয়ে আপডেট করতে হবে। তো সেই মুহূর্তে আমার কোনো সেকেন্ড ডেজিগনেশন নেই, তাই ওটাকে আমি সরিয়ে দিই। ফলে লেফট জব অ্যাট তৃণমূল ইউথ কংগ্রেস, যেটা ফেসবুকে আসে, আমি আপডেট করলে সেটাই এসেছিলো। কিন্তু আমাকে দল তার কয়েক ঘন্টার মধ্যেই দলের তরফ থেকে আমাকে জানানো হয় যে দল IT সেল নামক একটা সংগঠন তৈরি করছে সোশ্যাল মিডিয়া নিয়ে, যেটার কাজ হবে, এবং সেটাতে দল আমাকে দায়িত্ব দিতে চায়। কিন্তু দল আমাকে বলে, দল যতক্ষণ এটা অ্যানাউন্স করছে আমি যেন কারোর সাথে শেয়ার না করি। ফলে স্বাভাবিকভাবে আমার কাছে মিডিয়ার ফোন আসছে, বন্ধু বান্ধবদের ফোন আসছে, রাজনৈতিক কলিগদের ফোন আসছে, কী হলো, কেন হলো। আমি তাদের প্রত্যেককে মিথ্যে কথা বলতেও পারছি না এতটা, যে আমি কি হয়েছে, কারণ আমি জানি দল আমাকে বলে দিয়েছে একটা নতুন দায়িত্ব দেবে। তো সেই জায়গা থেকে দল আমার এটাও বলেছে কাউকে বলা যাবে না। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হলো যে ফোন সুইচ অফ করে এই মুহূর্তে বসে থাকাটাই 24 ঘন্টার জন্য বুদ্ধিমানের পরিচয়। তার পরবর্তীকালে দল যখন
একটা ঘোষণা করলো তখন আমি ফোনটা অন করেছিলাম, কারণ যখন আমি জানি না যে আমাকে কেন সরিয়ে দেওয়া হলো তখনও তো আমি জানি না দল অল্টারনেটিভ কী ভাবছে। আমার দলের উপরে অগাধ বিশ্বাস আছে, আমি জানি কেনই বা সরাতে যাবে। আমার নামে কোনো না অভিযোগ আছে, না কোনো করাপশানের চার্জ আছে, না কোনো অন্য কোনো অভিযোগ রয়েছে, কোনো কিছুই অভিযোগ নেই, তো আমাকে কেন সরাবে? আমি তো কোনো অন্যায় করিনি। ফলে আমার দলের উপরে সেই আস্থা বা বিশ্বাসটা ছিল। কিন্তু তারপরেও যখন একটা জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় এবং আমার কাছে যেহেতু সরানো নিয়ে কোনো আগাম খবর ছিল না, ফলে একটু দ্বিধাদ্বন্দ্বে তো জড়িয়ে পড়েছিলাম। এটা নিয়ে অস্বাভাবিক বা আমি অস্বীকার করছি না, কিন্তু পরবর্তীকালেই 2-4-5 ঘন্টার মধ্যে যখন জানতে পারি একটা অল্টারনেটিভ, তখন আমি সেই জায়গাটা বুঝতে পারি স্বাভাবিকভাবে। কিন্তু ওই 4-5 ঘন্টা আমার জন্য অবশ্যই একটু অস্বস্তিকর ছিল। সোশ্যাল মিডিয়াতে সমস্ত ব্যক্তিগত ছবি শেয়ার করার তো কোনো অর্থ হয় না সবসময় দাঁড়িয়ে। আমি ঘুরতে সাউথের দিকে নয়, উত্তরের দিকে গেছিলাম, রাজস্থানের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম, এবং আমি কয়েকটা দিন সত্যি নিজেকে একটু সরিয়ে রাখছিলাম, কারণ আমি একটু পর্যালোচনা করছিলাম নির্বাচনে এরকম ফলাফল আমারটায় কেন হলো, কোন জায়গা থেকে হলো, এবং নিজেকে একটু সময় দিচ্ছিলাম। কারণ গত 3-3.5 মাস যাবত আমার যেহেতু প্রায় শেষের আগের দফায় ভোট হয়েছে, এবং আমি 10 তারিখে ক্যান্ডিডেট অ্যানাউন্সমেন্ট, আমি 11 তারিখই সেখানে পৌঁছে গিয়েছিলাম তমলুক লোকসভায়। ফলে 11ই মার্চ থেকে দাঁড়িয়ে আমার 4 জুন, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় 3.5 মাসের একটা লম্বা একটা ভীষণ পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম আমরা প্রত্যেকে। তার উপরে একটা আশাহত হওয়ার মতো ফলাফল, যদিও আমি যখন সেই মুহূর্তে পা রাখি আমাদের ক্যালকুলেশন বা অ্যানালিসিস অনুযায়ী আমরা প্রায় 2-2.5 লক্ষ ভোটে পিছিয়েছিলাম সেই নির্দিষ্ট আসনটা থেকে। সেই জায়গা থেকে হয়তো 70,000 মতো মার্জিন হয়েছে আমাদের, অর্থাৎ আমরা অনেকটা রিকভার করতে পেরেছি। কিন্তু তারপরেও একটা মনে তো দুঃখ লাগে, একটা খারাপ লাগা লাগে যে 6,90,000 মানুষ হয়তো ভোট দিয়েছেন, কিন্তু তারপরেও দাঁড়িয়ে কেন সেই জয়টা হাসিল করতে পারলাম না। ফলে একটা 1 মাস নিজেকে একটু গুটিয়ে রেখেছিলাম, নিজেকে নিজের মতো করে সময় দিচ্ছিলাম, একটু বাইরে যাচ্ছিলাম, খুব ঘনিষ্ঠ বৃত্তের বন্ধুদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। আমার মনে হয় এটা প্রত্যেকটা পলিটিশিয়ানই ডিজার্ভ করে, তাদের প্রত্যেকেরই একটু নিজেকে রিবিল্ড করার জন্য একটু সময় নেওয়ার দরকার আছে। কারণ আমি রাজনীতি করছি, একটা সংগঠন চালাচ্ছি, সেখানে আমি আমার হাফ পারফরমেন্স কখনোই দিতে পারবো না, আমাকে আমার পূর্ণ পারফরমেন্স দিতে হবে। আর আমি যদি এমন কোনো পরিস্থিতিতে থাকি যেখানে দাঁড়িয়ে আমি আমার 100% দিতে পারবো না, আমার মনে হয় সেই পরিস্থিতিতে কিছু সময়ের জন্য হলেও পজ নেওয়া বা এক্সিট করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আমি সেটাই করেছিলাম। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও জীবনের প্রথম ইলেকশন লড়ানো হয়েছিল সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যাদবপুরে, ফলে তিনিও তো ইজি সিট পাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ডায়মন্ড হারবারে লড়েছিলেন, যখন ডায়মন্ড হারবার তখন অতটা সহজ ছিল না। ফলে স্বাভাবিকভাবেই যে কোনো দল একটা নতুন প্রজন্মের ছেলেকে যখন প্রার্থী করছে, স্বাভাবিকভাবেই তার হাতে নিশ্চয়ই লাড্ডু তুলে দেওয়া হবে না, তাকে একটা কঠিন লড়াইয়ের জায়গায় দেওয়া হবে। দল যে আমাকে মনে করেছে যে ওরকম একটা কঠিন আসন থেকে পারলে দেবাংশুই পারবে সিটটাকে অন্তত ফাইটের জায়গায় নিয়ে যেতে, আমি এর জন্যই দলের কাছে কৃতজ্ঞ। যে দল একটা 28 বছরের ছেলে, এমন একটা ছেলে যার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যার বাবা, কাকা, মামা, মাসি, কাকি, পিসি কেউ কোনো দিকে রাজনীতির সঙ্গে জড়িত নয়, সেরকম একটা ছেলেকে শুধুমাত্র তার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি থেকে তুলে এনে মুখপাত্র করা, যুবর সাধারণ সম্পাদক করা, আইটির প্রেসিডেন্ট করা, এবং তার পরবর্তীকালে একটা দলের ক্যান্ডিডেট করা লোকসভার মতো ইলেকশনে, যে একটা ক্লাব ইলেকশনও পর্যন্ত আজ অব্দি লড়েনি, এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভবপর হয়েছে। আমি যদি আজকে বিজেপি বা অন্য কোনো দল করতাম, আমার ট্যাকে যদি কম করে 10-20 কোটি টাকা না থাকতো, এত বড় ইলেকশনে টিকিট পাওয়ার স্বপ্নেও দেখা উচিত ছিল না। তৃণমূল কংগ্রেস বলেই এটা সম্ভবপর হয়েছে।